আমরা জানি যে বার কাউন্সিল পরীক্ষায় সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 মার্কস থাকে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন সাবজেক্টটি ছোট একটি সাবজেক্ট, যে কেউ ইচ্ছা করলে 2 থেকে 3 দিন প্রিপারেশন নিয়েই এই সুনির্দিষ্ট প্রতিকার আইন পুরো সাবজেক্টটি শেষ করে ফেলতে পারেন এবং এখান থেকে যে 10 মার্কস থাকবে সে 10 মার্কস ক্যারি করা অত্যন্ত সহজ হবে না। আমি একটি শর্ট সাজেশন করেছি, এই সাজেশনটা পড়লে 100% প্রশ্নের অ্যান্সার আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এখান থেকে কি সাজেশন করেছি আমি, প্রাথমিক আলোচনা থেকে আমরা কিছু প্রশ্ন পড়ব, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন, এটা কত নম্বর আইন, এই আইনটা প্রণীত হয় কত সালে, আইনটা কার্যকর হয় কত সালে, এই আইনটা কোন আইন থেকে এই আইনটার উদ্ভব হয়, ইত্যাদি প্রশ্নগুলা প্রাথমিক আলোচনা থেকে এসে থাকে। তো প্রাথমিক আলোচনা থেকে অনেক সময় 1 মার্কসের প্রশ্ন থাকে। আমাদেরকে পড়তে হবে ধারা 5, অর্থাৎ কয়ভাবে মানুষ এই সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে। ধারা 6 নিরোধমূলক প্রতিকার সম্পর্কে বলেছে, ধারা 6টা আমরা পড়ব। ধারা 7 বলেছে যে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে এই অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনটি প্রযোজ্য হবে না। তো এটাও আমরা পড়ব। প্রশ্ন আসে যে কোন আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়, তখন আপনারা লিখবেন যে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার 8 থেকে 11 ধারা পর্যন্ত আমরা পড়ব, অর্থাৎ আপনার সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য যে মামলা সেটা আপনি করবেন 8 থেকে 11 ধারায়। এখানে 8 আর 9 ধারায় হচ্ছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করবেন, আর 10 এবং 11 ধারায় হচ্ছে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করবেন। আমরা 12 নম্বর ধারাটি পড়ব। 12 নম্বর ধারায় বলেছে যে একটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন তো পসিবল, কিন্তু কোন কোন চুক্তির ক্ষেত্রে এটা পসিবল সেটা বলেছে ধারা 12তে। ধারা 13 থেকে 17তে বলেছে যে যদি আপনারা যে চুক্তিটি করবেন সে চুক্তির বিষয়বস্তু যদি আংশিকভাবে বা বিলুপ্ত হয়, বা বিলুপ্ত যে অংশটুকু সেটুকুর পরিমাণ যদি ছোট অথবা বড় হয়, বা কোনো একটি চুক্তির স্বতন্ত্র অংশ যদি বিলুপ্ত হয়, তাহলে চুক্তিটি কার্যকর করা যাবে কি যাবে না সেই সম্পর্কে বলেছে 13 থেকে 17 ধারায়। এটাও একটি ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকেও প্রশ্ন আসে। তারপরে ধারা 19, অর্থাৎ আপনি যখন আদালতের কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করবেন, তখন আদালত আপনাকে তো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবেই, তার অতিরিক্ত হিসেবে আপনাকে কিছু ক্ষতিপূরণও দিতে পারে, এই সম্পর্কে বলেছে ধারা 19-এ। এটাও ইম্পর্টেন্ট। ধারা 21টা ভেরি ইম্পর্টেন্ট। ধারা 21-এ বলেছে ধারা 12-র উল্টা, অর্থাৎ যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা পসিবল সেটা বলেছে 12 ধারায়, এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পসিবল না সেটা বলেছে 21 ধারায়। তো 21 ধারাটা অনেক ইম্পর্টেন্ট। এবার 21-এর ক ধারাটা আরও ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি সর্বশেষ সংশোধন হয় 2004 সালে এবং কার্যকর হয় 2005 সালের 1 জুলাই থেকে। তো এই সংশোধিত যে বিষয়টা, যে কোনো সংশোধন যদি আপনারা দেখেন যে ধারার সাথে ক, খ ইত্যাদি সংযুক্ত করা আছে, ধরে নেবেন যে এটি সংশোধিত আকারে এসেছে। তো 21-এর ক ধারা সংশোধন হয়ে কি হয় যে কোনো একটি স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে, এটা 21-এর ক ধারায় বলেছে। এটাও ইম্পর্টেন্ট। ধারা 22-এ বলেছে যে এই যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করবে এটা কিন্তু আদালতের জন্য বাধ্যতামূলক না, এটা আদালতের জন্য একটি বিবেচনামূলক ক্ষমতা। তবে এই বিবেচনামূলক ক্ষমতা আদালত কিভাবে প্রদর্শন করবে সেটা বলছে 22 ধারায়। তারপরে 23 থেকে 27 ধারায় বলছে যে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে কাদেরকে বাধ্য করা যাবে এবং কাদেরকে বাধ্য করা যাবে না, ইম্পর্টেন্ট সেকশন। ধারা 29 ভেরি ইম্পর্টেন্ট। ধারা 29-এ বলছে যে ক্ষতিপূরণের দাবি আদালত খারিজ করে দিবে, অর্থাৎ আপনি যদি একটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করেন, তাহলে সেই মামলার সাথে আপনাকে ক্ষতিপূরণের একটি মামলাও করতে পারেন। এখন ধরেন আদালতের কাছে আপনি একটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করলেন, এখন আদালত আপনার এই সুনির্দিষ্ট প্রতিকারের মামলাটি খারিজ করে দিল, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার করলেন কি, আবার ক্ষতিপূরণের মামলা করলেন, তো আদালত কিন্তু সেক্ষেত্রে আর ক্ষতিপূরণের মামলা নেবে না, মামলাটি খারিজ করে দিবে। 29 সেকশনটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখব 31 থেকে 34 সেকশন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার একটি দলিল, আপনি যদি সাপোজ এক্স ওয়াইয়ের সাথে একটি চুক্তি করেছে, যে কোনো চুক্তি হচ্ছে একটি দলিল, তো একটি দলিলের ভিতরে বিভিন্ন ভুলভ্রান্তি থাকতে পারে, তো এই সমস্ত ভুলভ্রান্তি সংশোধন করতে হয়, সেই সম্পর্কে বলেছে 31 থেকে 34 ধারায়, অর্থাৎ দলিল সংশোধন। তারপরে একটি চুক্তি কি কারণে রদ হয়ে যেতে পারে সেই সম্পর্কে বলেছে 35 থেকে 38 ধারায়। এটাও ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে প্রশ্ন আসে।
তারপরে ৩৯ থেকে ৪১ সেকশনে বলছে একটি দলিল কি কারণে বাতিল হতে পারে সেই সম্পর্কে। তারপরে আপনার ৪২ থেকে ৪৩ ধারায় বলছে একটি ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে। একটি ঘোষণামূলক মোকদ্দমা কি, ঘোষণামূলক মোকদ্দমা কোন কোন ক্ষেত্রে আদালতের কাছে ঘোষণা চাইতে পারে, তারপরে এই ঘোষণার যে ফলাফল এটা কাদের পরে বাধ্যকর ইত্যাদি বিষয় নিয়ে ৪২ থেকে ৪৩ ধারায় বলছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে ৪৪ ধারায় বলছে রিসিভার নিয়োগ প্রসঙ্গে, অর্থাৎ যখন কোনো একটি মোকদ্দমার বিরোধীয় বিষয়বস্তু সম্পর্কে রিসিভার নিয়োগের দরকার হয়, তাই সেই রিসিভার নিয়োগের সম্পর্কে বলছে ৪৪ ধারায়। তবে এই রিসিভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ন্ত্রিত হয় হচ্ছে দেওয়ানি কার্যবিধির ৪০ আদেশের বিধান মতে। তারপরে ৫২ ধারায় বলছে নিরোধমূলক প্রতিকার। ৬ ধারায় বলেছিল নিরোধমূলক প্রতিকার সম্পর্কে, ৫২ ধারায় তেমনি নিরোধমূলক প্রতিকার সম্পর্কে বলেছে, এটা ইম্পর্টেন্ট সেকশন। ৫৩ ধারাতে আপনার স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কী এগুলোর সংজ্ঞা দেওয়া হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। ৫৫ ধারাটা আরও ইম্পর্টেন্ট। ৫৫ ধারায় বলেছে যে আপনার ৫৩ পরে ৫৩ ধারার পরে আমরা দিব হচ্ছে ৫৪ নম্বর ধারা। ৫৪, তারপরে আসবে হচ্ছে ৫৫, তারপরে ৫৬, তারপরে ৫৭। এই সবগুলি ধারাই আসলে ইম্পর্টেন্ট। তো ৫৪ ধারায় বলেছে হচ্ছে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কী, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কয়টি ক্ষেত্রে চাওয়া যায় ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে বলেছে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হয় ইত্যাদি। ৫৫ ধারাটা আরও ইম্পর্টেন্ট। ৫৫ ধারায় বলেছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রসঙ্গে, অর্থাৎ একটি নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক। ৫৬ ধারায় বলেছে যে কয়টি ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইলেও আদালত মঞ্জুর করবেন না। এরকম ৫৬ ধারায় ১১টি ক্ষেত্র বলা আছে। ১১টি ক্ষেত্রে আপনি যদি নিষেধাজ্ঞা চান তাহলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ৫৭ ধারায় বলছে যে নীতিমূলক চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা, অর্থাৎ নেতিবাচক চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা, অর্থাৎ কিছু কিছু চুক্তি আছে যেগুলা পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতা অযোগ্যতার উপর নির্ভরশীল। যেমন হচ্ছে যে আমি মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের সাথে একটি এগ্রিমেন্ট করলো যে মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের যে একটি স্টুডিও আছে সেখানে ৩ বছর গান গাইবে, কিন্তু এই যে চুক্তিটা, এই চুক্তিটা পালনে আদালত এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন সম্ভব না। কিন্তু ইন দ্য মিন টাইম মিস্টার এক্স যদি ওয়াইয়ের মতো অন্য একটা স্টুডিওতে গিয়ে একটা নতুন করে চুক্তি করে, তাহলে সেই চুক্তি পালনে আদালত নিষেধাজ্ঞা দেবে, এটা বলছে ৫৭ ধারায়। তো এই আমি যে সাজেশনটি করেছি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে, আপনারা 100% শিওর থাকেন যে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেহেতু একটি ছোটো সাবজেক্ট, আপনারা খুব অল্প সময়ে প্রিপারেশন নিয়ে 10-এ 10 তুলতে পারবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে এই যে ধারাগুলো এখানে উল্লেখ করলাম, এই ধারাগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। যারা আপনাদের প্রিপারেশন এখনও সম্পূর্ণ করতে পারেননি, বা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।